আগামী সপ্তাহে প্রকাশ হচ্ছে এই বছরের এইচএসসি ও সমমানের ফল। এই জন্য জারি করা হবে অধ্যাদেশ। দুপুরে সচিবালয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি আরও জানান, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী জুনে নেওয়া হবে 2021 সালের এসএসসি ও সমমান পরীক্ষা, আর জুলাই আগস্টে অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। এছাড়া 31 ডিসেম্বর বই উৎসব হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ওই দিন বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবার সরাসরি পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের মূল্যায়নের সিদ্ধান্ত নেয় সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ডিসেম্বরের মধ্যেই মূল্যায়নের ফল ঘোষণা করা হবে। সে অনুসারে প্রস্তুতি শেষ হলেও আইনি বাধ্যবাধকতার কারণে ফল প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে। অধ্যাদেশটি জারি করা প্রয়োজন। সেই অধ্যাদেশটি জারি হওয়া মাত্রই আমরা ফলাফলটি দিয়ে দিতে পারবো, এবং অধ্যাদেশটি আমরা আশা করছি যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে এটি হয়ে যাবে। করোনার কারণে আসছে বছরের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রী জানান, পাঠ্যসূচি কাটছাট করে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শ্রেণীকক্ষে ক্লাস নিয়ে জুন নাগাদ এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হতে পারে। এইচএসসি ও সমমানের পরীক্ষার চিন্তাভাবনা চলছে জুলাই আগস্টে। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। 2021 সালের জুলাই আগস্ট নাগাদ আমরা এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের একটা আশা প্রকাশ করছি। শিক্ষামন্ত্রী জানান, করোনার কারণে 1 জানুয়ারির বই উৎসব হবে না, তবে 1 জানুয়ারি থেকে 12 দিনেই বিতরণ করা হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বই। 31 ডিসেম্বর 2020 বরাবরের মতোই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি আমাদের এই বই বিতরণ কর্মসূচির সেটির উদ্বোধন করবেন। নাজিফ ফরাইজি, আরটিভি, ঢাকা। ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 11 বছর বয়সের শর্ত স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি JBM হাসান ও মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে এখন থেকে 10 বছর পূর্ণ হলেই ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া যাবে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণীতে অনলাইন ভর্তি কার্যক্রম আরও 1 সপ্তাহ বাড়ানো এবং অনলাইন সার্ভার সংশোধনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। মুন্সিগঞ্জ সদরের মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 2020 সালে 5ম শ্রেণী উত্তীর্ণ হয় আয়েশা আক্তার নামে এক শিক্ষার্থী। মেয়েটির জন্ম 2011 সালের 30 জুলাই। এখন ভর্তি হবে ষষ্ঠ শ্রেণীতে। ভর্তির আবেদনের সময়সীমা পেরিয়ে গেছে 27 ডিসেম্বর, কিন্তু মেয়েটি আবেদনই করতে পারেনি, কারণ 13 ডিসেম্বর জারি করা এক সার্কুলার অনুযায়ী 2010 সালের 1 জানুয়ারির পরে জন্ম নেওয়া কোনো শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে না। মেয়েটির বাবা 23 ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের কাছে ভর্তির বিষয়ে সমাধান করার জন্য আবেদন করেন। সাড়া মেলেনি, তাই সার্কুলার চ্যালেঞ্জ করে গত রোববার রিট করেন। যে আমার মেয়ে তো যেহেতু ক্লাস 5 পর্যন্ত পড়ে ফেলছে, আগে বসায় রাখা যায়, ক্লাস 5 পর্যন্ত পড়ে ফেলছে, তখন তো আর আমি বসায় রাখতে পারি না। এখন আমি কি করতে পারি? আমার মেয়েকে ভর্তি নেওয়া হোক। শুধু আমার মেয়ে না, সারা বাংলাদেশের ছেলে হোক মেয়ে হোক, তাদের যেন ভর্তিটা নেয়, এই কার্যক্রমটা আমি চাচ্ছি। শুনানি শেষে আদালত বেশ কিছু নির্দেশনা দেয়। সার্কুলারটি স্থগিত করা সহ 30 ডিসেম্বর আবেদনের ভিত্তিতে লটারি কার্যক্রম স্থগিতের নির্দেশনা দেওয়া হয়। বলা হয় 10 বছর হলেই ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া যাবে। এই বছরের যে ক্লাস 6-এ ভর্তির যে আবেদনের যে সময়সীমা ছিল সেটিকে আরও 7 দিন বর্ধন করে দিয়েছেন, এবং সাথে সাথে ওই লটারিটাও একই সাথে ওই বর্ধিত সময়ের পরে যেন হয় সেটা নির্দেশনা দিয়েছেন। এই আদেশ চলতি বছরের জন্য হলেও পরবর্তী সময়ে এর জের ধরে যে কোনো শিক্ষার্থী আদালতের কাছে প্রতিকার চাইতে পারবেন বলে জানান আইনজীবী। খান আলামিন, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের হাতে ক্ষমতা আছে বলেই উন্নয়নের সুফল পাচ্ছে দেশের মানুষ। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশে যখন গণতান্ত্রিক ধারা ছিল না এবং ক্ষমতা ক্যান্টনমেন্টে বন্দী ছিল, তখন উন্নয়নের ধারা থমকে গিয়েছিল। সভায় প্রায় 65,000 বিলিয়ন টাকা বরাদ্দ রেখে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে 2008 সালে সরকার গঠন করে আওয়ামী লীগ। লক্ষ্য বাস্তবায়নে গ্রহণ করা হয় প্রেক্ষিত ও পঞ্চবার্ষিক পরিকল্পনা। সেই পরিকল্পনা বাস্তবায়নে উন্নয়নের ধারায় এগিয়ে চলছে দেশ।
উন্নয়নের ধারা ধরে রাখতে ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারাবাহিকতায় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় 1,16,70,000 কর্মসংস্থানের লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। জুলাই 2021 থেকে জুন 2025 পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা জনতার হাতে ফিরিয়ে দিয়েছি বলেই উন্নয়নের গতি ফিরে এসেছে। যেহেতু গণতান্ত্রিক ধারাবাহিকতা ছিল না, হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল, মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা এসেছে একের পর এক, বা ওই ক্ষমতাটা ওই ক্যান্টনমেন্টের ভিতরেই বন্দী ছিল, যে কারণে সেই উন্নয়নের গতিধারাটা অব্যাহত থাকেনি। সেখান থেকে যখন জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি, জনতার গণতান্ত্রিক অধিকারটা যখন জনতার হাতে আমরা ফিরিয়ে দিয়েছি, ক্ষমতাটা এখন জনতার হাতে, যার ফলে আমাদের উন্নয়নের গতিধারাটাও আমি বলবো যে যথেষ্ট সচল হয়েছে। অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। কোভিড-19 পরবর্তী স্বাস্থ্য, কর্মসংস্থান, আয় ও অর্থনৈতিক কার্যক্রম পুনরুদ্ধার, প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং দ্রুত দারিদ্র্য হ্রাসকরণ পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য বলে জানান ডক্টর শামসুল আলম। অর্থবছর 21-এর প্রবৃদ্ধির হার হলো 7.4%, অর্থবছর 22 হলো 7.7%, অর্থবছর 23 হলো 8%, অর্থবর্ষ 24 হলো 8.32%, সর্বশেষ হলো 8.5%। 8% যদি না রাখতে পারি তাহলে আমাদের আরেকটি লক্ষ্য আছে 2031-এর মধ্যে উচ্চ মধ্যমায়ের দেশ হওয়া, সেটি বাধাগ্রস্ত হতে পারে। আর 2031-এর মধ্যে হতদারিদ্র আমরা শূন্যে নামিয়ে আসবো, সেটা বাধাগ্রস্ত হতে পারে। কাজে এই প্রবৃদ্ধির হার অর্জনে আমাদের সর্বত প্রয়াস চালাতে হবে। 2030 সালে এসডিজির গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন এবং স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রভাব মোকাবেলার পরিকল্পনাও রয়েছে এই পঞ্চবার্ষিক পরিকল্পনায়। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। মহেশখালীর মাতারবাড়ি চ্যানেল দিয়ে প্রথমবারের মতো জাহাজ এলো নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ সামগ্রী নিয়ে। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে এই চ্যানেল ব্যবহার করেই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। পানামা পতাকাবাহী জাহাজ MV ভেনাস ট্রাম সফলভাবে মাতারবাড়ি বন্দর জেটিতে ভিড়েছে। শক্তিশালী টাগবোট কান্ডারি 8-এর সহায়তায় এটিকে জেটিতে আনা হয়। বহির্নোঙরে এটি ইন্দোনেশিয়া থেকে চট্টগ্রাম বন্দর আসে। মাতারবাড়ি জেটি নির্মাণ ও স্রোত প্রতিরোধক নির্মাণে নানা সরঞ্জাম নিয়ে এর আগেও জাহাজটি বন্দরে এলেও এবারই প্রথম জেটিতে ভিড়ল। এরপরই শুরু হয় পণ্য খালাসের কাজ। মাদার ভেসেলটি এই গভীর সমুদ্র বন্দরের প্রথম পরীক্ষামূলক মাদার ভেসেল এবং এটা বাংলাদেশের জন্য একটা মাইলফলক। বাংলাদেশের এই গভীর সমুদ্র বন্দরটি নির্মাণ করার পর এটা CPF-কে হ্যান্ডওভার করা হবে। চট্টগ্রাম বন্দরের প্রকল্প হিসেবে মাতারবাড়ি চ্যানেলে কয়লার জেটির আগে গভীর সমুদ্র বন্দর নির্মাণ হবে। 2025 সালে এটির নির্মাণ কাজ শেষ হলে 2026 সাল থেকে কন্টেইনার পণ্য পরিবহন শুরু হবে বলে জানায় সংশ্লিষ্টরা। This project to come this spot and I hope this spot will be developed and will be the big spot for the Bangladesh in the future. নুসরাত জাহান সিনথি, RTV। কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অবশেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছেন ফুলবাড়িয়া 2 মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। দুপুরে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন এই মামলা করেন। মামলায় দ্বিতীয় আসামি করা হয়েছে সাবেক রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সর্দারকে। আর বাদল জানাচ্ছেন বিস্তারিত। গেল 8 ডিসেম্বর রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া 2-এর নকশা বহির্ভূত 911টি দোকান উচ্ছেদের নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সে সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন সাবেক মেয়র সাইদ খোকন দোকানগুলো স্থায়ী করে দেওয়ার নাম করে এবং তালা লাগিয়ে দফায় দফায় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা নিলেও দোকানগুলো আর স্থায়ী হয়নি, উল্টো ব্যবসায়ীদের একুল উকুল সবই গেছে। দোকান এবং টাকা হারিয়ে পথে বসেছেন ব্যবসায়ীরা। আদালতে মামলা করতে এসেও তারা অভিযোগ করেন সাবেক মেয়র ও তার লোকজন
দোকান প্রতি লাখ লাখ টাকা নিলেও কোনো রসিদ দেয়নি। তালা লাগানোর পরে দিয়ে আমাদেরকে 1 মাস পর্যন্ত আমাদেরকে আটকায় রাখা হয়েছে যে পর্যন্ত টাকা না দিবে তোমার দোকান খোলা হবে না। সাবেক মেয়রের লোকজন মার্কেটে আসছে বলে তাদেরকে টাকাও দিয়ে আসছে। আতিকুর রহমান স্বপন ছিল, তারপরে ছিল ওয়ালিদ ভাই ছিল, মামুন ছিল, কিছু টাকা বাকি ছিল, সেগুলোর জন্য আবারও তালা মারছে। আপনাদের এখন সিটি কর্পোরেশনের যে ভাড়াটা সেটা আপনাদেরকে আবার পে করতে হবে। তা আমরা বললাম আমরা তো সবকিছু দিয়ে দিলাম, তা আবার কেন পে করতে হবে? বললো ভাই আমাদের কিছু করার নাই। মামলায় দ্বিতীয় আসামি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সর্দারকে। এছাড়া উপসহকারী প্রকৌশলী মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান স্বপন ও ওয়ালিদকে অভিযুক্ত করা হয়েছে। মামলার বাদী বলেন, ন্যায় বিচার পেতে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। পিঠ দেওয়ালে ঠেকে গেছে ব্যবসায়ীদের, যার কারণে আমি কোর্টে স্বর্ণপন্ন হয়েছি। তালা লাগাইছে সায়েদ খোকন ম্যাজিস্ট্রেট এবং টোটাল সিটি কর্পোরেশন। সাবেক মেয়র মানুষ থেকে কোটি কোটি টাকা নিয়ে যেভাবে রাস্তায় আজকে তাদেরকে ফেলে দিয়েছেন, সে বৈধ বলেছেন, বৈধ বলে টাকা নিয়েছেন। এ বিষয়ে যোগাযোগ করেও সাবেক মেয়র সাইদ খোকনকে ফোনে পাওয়া যায়নি। আর বাদল, RTV, ঢাকা। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মীর কাসেম মানবতা বিরোধী অপরাধের বিচার প্রশ্নবিদ্ধ ও যুদ্ধ অপরাধীদের বাঁচাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে লবিস্টদের পেছনে কয়েক হাজার কোটি খরচ করেন। এ ধরনের বেশ কয়েকটি লেনদেনের খবর পেয়েছে বাংলাদেশ ব্যাংক ও দুদক। দুদক কমিশনার আমিনুল ইসলাম জানান, আমেরিকার সিটি ব্যাংকের মাধ্যমে ইলেকট্রনিক ট্রান্সফার পদ্ধতিতে পাচার হওয়া $25 মিলিয়ন বিষয়ে তদন্ত করছে BFIU। দুদকের মানি লন্ডারিং ইউনিটের মাধ্যমে এই টাকা দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। এবং এই টাকাটা এদেশ থেকে পাচার করা হয়েছে, সুতরাং এদেশেরই অর্থ এদেশেই স্থায়ীভাবেই আমরা চাই সেই টাকা এদেশে ফেরত আসুক। অবশ্যই এই ধরনের টাকা অন্য কেউ ভোগ করবে, এটা দুর্নীতি দমন কমিশন কখনো ছাড় দিতে পারে না। ভবনের ছাদে উৎসব নিষেধাজ্ঞা সহ 31st নাইট উদযাপনে 13 দফার নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ। পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানো সহ যে কোনো ধরনের অশোভন আচরণ ও বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকতে নগরবাসীকে অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা 6টার পর যানবাহন চলাচল সহ বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গুলশান ও বনানী বাড়িধারা এলাকায় রাত 8টার পর বহিরাগতদের প্রবেশেও নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি। দ্বিতীয় দফায় 1800-এর বেশি রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হলো। নিবন্ধন শেষ করে সকাল 9টার পর চট্টগ্রামের বোট ক্লাব ঘাট থেকে নৌবাহিনী 5টি জাহাজে তাদের ভাসানচর নিয়ে যাওয়া হয়। রোহিঙ্গারা স্বেচ্ছায় ভাসানচর গেছেন বলে জানান কর্মকর্তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। রোহিঙ্গাদের দ্বিতীয় দলটি মঙ্গলবার দুপুরে ভাসানচরে পৌঁছালে তাদের স্বাগত জানাতে ভাসানচরে রঙিন ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়। এ সময় রোহিঙ্গাদের সেখানে স্বাগত জানান নৌবাহিনী ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই দলে 427টি রোহিঙ্গা পরিবারের 1804 জন নারী, পুরুষ ও শিশু রয়েছে। গেল সোমবার রাতে 2 দফায় 30টি বাসে রোহিঙ্গাদের ভাসানচরে নেয়ার উদ্দেশ্যে চট্টগ্রামে আনা হয়। পতেঙ্গার BAF শাইন কলেজ মাঠে তাদের থাকার ব্যবস্থা করা হয়। আগে ছিলাম বেশি যত্ন করে বাংলাদেশের সরকারের ধন্যবাদ। নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ সরকার আমাদের জন্য অনেক সুবিধা দিয়েছে। আর এখন যখন বাসিঙ্গা চরত যাই তো এটা ফাঁকা করা আছে, তো এটা আরো সুন্দর করে তাকিয়ে পাইজন। স্বেচ্ছায় যেতে আগ্রহীদের পর্যায়ক্রমে ভাসানচরে আনা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা আশা করছি যে এই গ্রুপ যাওয়ার পরে আমাদেরকে হয়তো অতি শীঘ্রই আরো কয়েকটা গ্রুপ পাঠাতে হবে। তো সেই জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। আমাদের পক্ষ থেকে, নৌবাহিনীর পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি ইনশাল্লাহ সম্পন্ন হয়েছে। এর আগে গত 4 ডিসেম্বর প্রথম দলে 1642 রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়। ভাসানচরে 120টি গুচ্ছ গ্রামের অবকাঠামোতে 1 লাখেরও বেশি মানুষের বসবাসের ব্যবস্থা আছে। দীপ্তচন্দ্র পাল, RTV।
করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে করা মামলায় জেকেজি ডাক্তার সাবরিনার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজলের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। বিচারিক আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। মোট 43 সাক্ষীর মধ্যে 13 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যের জন্য আগামী 6 জানুয়ারি দিন ধার্য রয়েছে। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ এবং বিচার কাজ শেষ পর্যায়ে হওয়ার জামিন আবেদনের সাড়া দেননি হাইকোর্ট। তার অপরাধটা যে শুধুমাত্র একটা চুরি বা জালিয়াতি সেটা না, এটার সাথে পুরো জাতির সেন্টিমেন্ট জড়িত এবং এটা পুরো জাতির সাথে প্রতারণা এবং বহির্বিশ্বে এবং দেশে আমাদের রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। সো এই ধরনের অপরাধের ক্ষেত্রে রাষ্ট্রের অনুকম্পা বা মহিলা আসামি হিসেবে তার প্রতি কোনো বাড়তি অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।